তাহলে চলো আজকের এই ভিডিওতে রয়ের কিছু মেন হাইলাইটস নিয়ে কথা বলেই ফেলা যাক। কিন্তু তোমরা বলবে হোয়াই দাদা, হোয়াই অলওয়েজ মেন হাইলাইটস, পুরো হাইলাইটস কেন নয়? এবার দেখো, আমি তো পুরো রকে নিয়ে কথা বলতেই পারি, তাতে আমার ভিডিওটা হয়তো আর একটু বেশি লম্বা হয়ে যাবে, কিন্তু তোমরাই ভাবো তাতে কি কোনো লাভ আছে? মানে মানুষের সময়েরও তো একটা দাম আছে নাকি? এবার আমি পুরো রকে নিয়ে কী কথা বলবো, যে আজকে নিউ ডে একটা ফিউনারাল রেখেছিল কারণ ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম ডিভিশনের নাকি খুব বাজে হাল, তারা নাকি মরে গেছে, আর সেই কারণে নাকি একটা ফিউনারালে রাখা হয়েছে ট্যাগ টিম ডিভিশনের। আর তারপর যখন নিউ ডে নিজে সুযোগ পেলো যে নিউ ডে আর গ্রেসন ওয়ালের মিলে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে ওয়ার রেডার্স আর পেন্টাকে ফেস করবে, সেখানে কিনা নিজেরাই হেরে বসলো। আর ওই দিক থেকে পেন্টা আর ওয়ার রেডার্স জিতে গেল, যার ভবিষ্যতে কোনো ফায়দা আছে বলে আমার তো মনে হয় না। তো এইগুলো নিয়ে আমি কী কথা বলবো? এতে আমারও সময় নষ্ট, আর তোমরা যারা দেখছো তাদেরও সময় নষ্ট। তো তোমরাও আমার সময়কে রেসপেক্ট করো, আমারও উচিত তোমার সময়কে রেসপেক্ট করার। তো সেই কারণে পুরো রকে নিয়ে কথা না বলাই ভালো, তার থেকে শুধু সেই বিষয়গুলোকে নিয়েই কথা বলা যাক যেগুলো অ্যাকচুয়ালি ফিউচারে আমাদেরকে কিছু দিতে পারে বা যেগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু আছে। তো চলো আজকে সেগুলোকে নিয়েই কথা বলবো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের র হচ্ছিল প্যারিস, ফ্রান্স থেকে, মানে ঠিক সেখান থেকে যেখান থেকে ক্ল্যাশ ইন প্যারিস হয়েছিল। তো ক্ল্যাশ ইন প্যারিসের সেটটাকে আর ডাব্লিউডাব্লিউই খোলেনি, সেই সেটটাকেই আজকে রতে ব্যবহার করে ফেলেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে আজকে আমরা রতেও একটা ইউনিক সেট দেখতে পেয়ে গেছি, তাই রকে দেখো আজকে একটু অন্যরকম লাগছিল। আর আজকের রকে শুরু করেছিল আমাদের মেন ইভেন্ট জে উসো, কিন্তু জে উসোকে দেখে আজকে অন্য দিনের মতো অতটা এনার্জেটিক লাগছিল না। দেখে মনে হচ্ছিল যে সে একটুখানি হতাশ হয়ে আছে আর সে খুব ক্লান্ত। আর জে উসো আজকে এসেও সেটাই বলে যে জে উসো আজকে আবার সেই যে রিপিট করে ইটের, সেটাও আজকে সে করে না। সে আজকে বলে যে আমি যদি রোমান রিংসের অ্যাডভাইস শুনে নিতাম, আর আমি যদি রোমান রিংসের ম্যাচে রোমান রিংসকে বাঁচাতে না আসতাম, মানে যখন আর কি ব্রনসন রিড আর ব্রন ব্রেকার রোমান রিংসকে মারছিল, তাহলে হয়তো আজকে আমার কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ থাকতো, কিন্তু তার বদলে আমার এখন যেখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ থাকার কথা সেখানে ব্যান্ডেজ করা আছে, কারণ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এটা হয়তো হতে পারতো, কিন্তু তোমরা সবাই জানো, যারা যারা জে উসোকে চেনো তারা জানো যে জে উসো কখনো ফ্যামিলির আগে কাউকে রাখে না। তার কাছে তার ফ্যামিলি সবার আগে, আর তার ফ্যামিলিকে যদি কেউ ডিসরেসপেক্ট করে আর তার ফ্যামিলিকে মানে যদি কেউ অপমান করে আর কি, তাহলে জে উসো তাকে ছাড়বে না। তাই সে সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয় যে তাকে আর তার ফ্যামিলিকে কেউ যেন আর অপমান না করে, কারণ তার ফ্যামিলির অপমান যেখানে হবে সেখানে জে উসো সবার আগে ঝাঁপিয়ে পড়বে। তো এই বলে সে আর কি ব্রনকে কল আউট করে আর বলে যে রোমান রিংসের অবস্থা তো তোরা খারাপ করে দিয়েছিস, কিন্তু এবার সময় এসেছে আমার যে তোদের অবস্থা আমি খারাপ করি। তো তোরা তিনজন বেরিয়ে আয় আর তারপর আমার মোকাবিলা কর। কিন্তু ব্রন আর সেথ রলিন্সের জায়গায় সেখানে বেরিয়ে আসে এল.এ. নাইট। আর তারপর এল.এ. নাইট বেসিক্যালি জে উসোকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তাদের কাছে কত ভালো একটা অপরচুনিটি ছিল। মানে তারা তিনজন যদি, মানে এল.এ. নাইট, সিএম পাঙ্ক আর জে উসো যদি সবার প্রথমে সেথ রলিন্সকে সাইডে করে দিত, আর তারপর তারা তিনজন যদি তিনজনের সাথে কম্পিট করতো নিজেদের মধ্যে যে কে তাদের মধ্যে বেস্ট, তাহলে হয়তো তারা কেউ একজন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারতো আজকে। কিন্তু এখনও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আছে সেথ ফ্রিকিং রলিন্সের কাছে, আর এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে জে উসো। কারণ যখন তাদের কাছে অপরচুনিটি ছিল যে সেথ রলিন্সকে একটা টেবিলের থ্রু ফেলে দেওয়ার, তখন সেটা কার জন্য হয়নি? সেটা হয়নি জে উসোর জন্য। তারপর যখন সেথ রলিন্সকে এল.এ. নাইট একটা বিএফটি লাগিয়ে দিয়েছিল আর লাগিয়ে পিন করতে যাচ্ছিল, তখন সেই পিনটাকে ব্রেক কে করেছিল? জে উসো। এমনকি যখন সেথ রলিন্সকে এল.এ. নাইট সেই অ্যানাউন্সের টেবিলে ফেলে দিয়ে উপর থেকে একটা হাই ফ্লাইং মুভ লাগাতে যাচ্ছিল, তখনও সেটাকে নষ্ট কে করে দিয়েছিল? জে উসো। আর জে উসোর কারণেই আজকে হয়তো তাদের মধ্যে কেউই আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেনি। জে উসো নিজেও হেরেছে, সেও হেরেছে, আর তারা সবাই এখন সেথ রলিন্সের কাছে হেরে বসে আছে। তো এইসবের জন্য এল.এ. নাইট জে উসোকে দায়ী করে আর বলে যে যদি তোর কোনো সমস্যা থেকে থাকে চল, আমরা আমাদের মধ্যে সেই সমস্যাটা মিটিয়ে নিই। তো এই বলে তাদের মধ্যে একটা ম্যাচ হতে যাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে বেরিয়ে আসে ব্রন, মানে ব্রন ব্রেকার আর ব্রনসন রিড। আর আজকে তাদের সাথে পল হেমন ছিল না, কারণ পল হেমনের অবস্থা তো রোমান রিংস আগেই খারাপ করে দিয়েছে। তো ব্রনসন রিড আর ব্রন ব্রেকার তারপর সেটাই বলে যে রোমান রিংসকে কীভাবে তারা ডিস্ট্রয় করেছে, কীভাবে রোমান রিংসকে তারা মানে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তাদের কাছে এখন মেন কনসার্ন যেটা, সেটা হচ্ছে পল হেমনের হেলথ। আর পল হেমনের এখন অবস্থা খুবই খারাপ, আর সে এখন তাই জন্যই তাদের সাথে নেই। আর এই কারণে তারা কোনোভাবেই রোমান রিংসকে ক্ষমা করতে পারতো না, তাই জন্যই তারা রোমান রিংসের সাথে যা করার করেছে। আর সেটা তারা করেছে আরেকটাও কারণে, কারণ রোমান রিংস তাদের ভিশনের কোনো পার্ট ছিল না। আর যে দুজন যারা ভিশনের পার্ট না,
তারা হলো জে উসো আর এলএ নাইট। তাই ব্রন বলে যে তারা যেন এই রিং ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে তারা যেন মানে তাদের সাথে কম্পিট করে। আর এই পুরো মানে তাদের কথাবার্তা চলাকালীন সবাই রোমান রেইন্স ওটিসি মানে পুরো রোমান রেইন্সের চ্যান্ট করছিল, কিন্তু ব্রন ব্রেকার বলে দেয় যে রোমান রেইন্সকে তারা হসপিটালে পাঠিয়ে দিয়েছে আর রোমান রেইন্স আজকে রতে আর আসবে না। তো তারপর আমরা দেখতে পাই এই বলে ব্রন আর কি মানে এলএ নাইট আর জে উসোকে চ্যালেঞ্জ করে দেয় আর বলে তোদের মধ্যে যদি দম থাকে তাহলে তোরা আমাদেরকে ফেস করে দেখা, যদিও আমরা জানি তোদের 100%-এ নেই, কারণ তোদের দুজনেরই অবস্থা খারাপ। তো আমরা দেখতে পাই অবস্থা তো সত্যিই দুজনের খারাপ থাকে, মানে এলএ নাইটেরও একটু অবস্থা মানে খারাপ ছিল আর জে উসোর অবস্থা তো খারাপ ছিলই, কিন্তু তবু এলএ নাইট বলে যে ঠিক আছে আমাদের মধ্যে যা ঝামেলা আছে সেটা আমরা পরে মিটিয়ে নেবো, সবার প্রথমে এই যে দুটো আছে যারা একটু বেশি বড় বড় কথা বলছে চল তাদেরকে দেখে নেওয়া যাক। আর তাদের চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করে নেয়, মানে এলএ নাইট আর জে উসো তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর আজকে মেন ইভেন্টের জন্য এই ট্যাগ টিম ম্যাচটা সেট হয়ে যায়। এবার চলো হাতে হাতে মেন ইভেন্টের কথাও বলে নেওয়া যাক। তো আজকে পুরো জুড়ে আমরা দেখছিলাম যে সিএম পাঙ্ক সেথ রলিন্সকে খুঁজছিল, কিন্তু সেটা নিয়ে কী হয়েছে সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু মেন ইভেন্টে আমরা এই ম্যাচটা দেখতে পাই যেখানে এদের মধ্যে বলবো একটা বেশ ভালো ফাইট হয়। মানে এই ম্যাচটা তো শুধুমাত্র আর একটা মানে জেতা হারার জন্য ছিল না, এটা হচ্ছে মানে একটা বদলা নেওয়ার জন্য বা একটা শিক্ষা দেওয়ার জন্য ছিল। তো আমরা দেখতে পাই যে জে উসো আর এলএ নাইট সেম পেজেই থাকে আজকে, মানে ম্যাচের আগে মনে হচ্ছিল যে তারা সেম পেজে থাকবে কি থাকবে না, কিন্তু ম্যাচ চলাকালীন তাদেরকে সেম পেজেই দেখা যায় আর তারা একসাথেই কাজ করে। কিন্তু একসাথে থেকেও কোনো কাজ হয় না, কারণ লাস্টে আমরা দেখতে পাই তারা এলএ নাইটকে সাইড করে দেয় আর তারপর ব্রন ব্রেকার ছিল লিগাল ম্যান, কিন্তু মারপিট হচ্ছিল জে উসো আর ব্রনসন রিডের মধ্যে, যেখানে জে উসো ব্রনসন রিডকে একটা স্পিয়ারও মেরে দেয়, তারপর তাকে একটা উসো স্প্ল্যাশও মেরে দেয়। আর দেখে মনে হয় যে জে উসো তো জিতেই যাবে, কিন্তু লিগাল ম্যান ছিল ব্রন ব্রেকার, তাই ব্রন ব্রেকার জে উসোকে মেরে দেয় একটা স্পিয়ার, আর সেখান থেকে জে উসো আর কিক আউট করতে পারে না। আর আমরা দেখতে পাই ব্রনের টিম মেন ইভেন্টে জিতে যায়। কিন্তু যেমন বললাম জেতা হারা তো এই ম্যাচের মোটিভ ছিলই না, এই ম্যাচের মোটিভ ছিল বদলা নেওয়া। তো ম্যাচ জেতার পরও আমরা দেখতে পাই যে ব্রন ব্রেকার আর ব্রনসন রিড মিলে জে উসোর উপর অ্যাটাক কন্টিনিউ রাখে, আর এলএ নাইট তারপর তাকে বাঁচাতে এসেছিল, কিন্তু এলএ নাইট বেশি কিছু করতে পারে না। ব্রন ব্রেকার এলএ নাইটকেও স্পিয়ার মেরে আবার এলএ নাইটকে সাইড করে দেয়, আর তারপর তারা দুজন আবার মানে জে উসোকে একটা স্পিয়ার মারে ব্রন ব্রেকার, আর ওই দিক থেকে ব্রনসন রিড জে উসোর উপর একটা সুনামি মারে। তারপর তারা আরও অ্যাটাক কন্টিনিউ করতো, কিন্তু সেই সময় জে উসোকে বাঁচাতে চলে আসে তার নিজের ভাই জিমি উসো, মানে বিগ জিমি উসো, সেখানে একটা চিয়ার নিয়ে চলে আসে আর তারা জিমি উসোর সাথে আর ফাইট করতে চায় না। তো ব্রন তখন রিং ছেড়ে চলে যায়, আর জিমি উসো তখন জে উসোকে সামলে নেয় আর বলে যে আমি চলে এসেছি, তোর আর কোনো চিন্তা নেই। আর জে উসো বলে যে হ্যাঁ এই মুহূর্তে আমার তোকেই দরকার ছিল। তো এই বলে আজকে রয়ের এপিসোড শেষ হয়েছিল। তো জে উসো আর জিমি উসো আবার ইউনাইট হয়ে গেছে, মানে উসোস আবার একসাথে চলে এসেছে, আর দেখে মনে হচ্ছে এবার উসোস ভার্সেস ব্রনের ফিউডটাই কন্টিনিউ হতে পারে ফিউচারে। তো দেখা যাক, সেটা তো নেক্সট উইকের রতে আমরা দেখতে পাবো। কিন্তু এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়েছিল। এছাড়া আজকে ব্যাকস্টেজ থেকে আমাদের রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স রাসেল পালুজার প্রথম ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে, যেটা হতে চলেছে ভ্যাকেন্ট ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে যে দুজন কম্পিট করবে এই চ্যাম্পিয়নশিপটার জন্য সেটা হলো স্টেফিনি ভ্যাকার আর ইও স্কাই, যেহেতু তারা দুজনই চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি আর্ন করেছিল। এবার আমার মাথায় তো এই ম্যাচটার জন্য আরও বড় প্ল্যান ছিল, যেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, কিন্তু আপাতত এই ম্যাচটাই রাসেল পালুজার জন্য মানে অফিসিয়াল হয়ে গেছে, প্রথম ম্যাচ যেটা আর কি। এরপর তো আরও ম্যাচ অফিসিয়াল হবে ধীরে ধীরে, আর এটার জন্য তো এমনিও ডাব্লিউডব্লিউ এর কাছে বড় প্ল্যান আছে। কিন্তু আপাতত এই যে ওমেন্স চ্যাম্পিয়নশিপটা যেটা এখন খালি পড়ে আছে সেটার জন্য স্টেফিনি ভ্যাকার আর ইও স্কাই একে অপরের সাথে ফাইট করতে চলেছে। এবার চ্যাম্পিয়নশিপ ম্যাচের যখন কথা হচ্ছে, তখন আজকে রয়ে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও ডিফেন্ড হওয়ার কথা ছিল, আর যেখানে আমাদের ডমিনিক মিস্ট্রিও এজে স্টাইলসকে তো ফেস করতোই, কিন্তু তার আগেই আমরা দেখতে পাই যে ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনাকে রিং সাইড থেকে ব্যান করে দেওয়া হয়, মানে তারা রিং সাইডে থাকতে পারতো না আজকে ডমিনিককে সাহায্য করার জন্য। তো ডমিনিক আর এজে স্টাইলসের ম্যাচ শুরু হয়, কিন্তু এই ম্যাচের আগে এজে স্টাইলসের যখন এন্ট্রেন্স হয় তখন এমনিই প্যারিসের ক্রাউডটা এজে স্টাইলসের জন্য আলাদাই পাগল, আর তারা আলাদা ধরনের চ্যান্ট করতে থাকে এজে স্টাইলসের জন্য। তো আজকেও ঠিক সেটাই রিপিট হয়, যেটাকে এজে স্টাইলস নিজেও খুব এনজয় করেছিল, আর অ্যাকচুয়ালি সেটা মানে কি বলবো, সেটাকে ফিল করা যেতে পারে, মানে যে তারা এজে স্টাইলসকে কতটা ভালোবাসে। তো আমরা দেখতে পাই তারপর ডমিনিকেরও এন্ট্রেন্স হয়, আর তারপর যখন আবার এজে স্টাইলসকে অ্যানাউন্স করতে যায় তখনও তারা এজে স্টাইলসের জন্য চ্যান্ট করতে শুরু করে দেয়, কিন্তু সেই সময় সেটাকে নষ্ট করে দেয় আমাদের ডমিনিক মিস্ট্রিও, কারণ ডমিনিক পেছন থেকে এজে স্টাইলসকে অ্যাটাক করে দেয়, মানে ডমিনিক বলে অনেক হয়েছে আর অত চ্যান্ট করতে হবে না। তো তারপর এই ম্যাচটা শুরু হয়,
আর অ্যাকচুয়ালি ডমিনিক একা ছিল, কিন্তু ডমিনিকের ইনরিং অ্যাবিলিটিতে তো কারো প্রশ্ন তোলার কথাই না। তো এই ম্যাচটাও একটা দুর্দান্ত ম্যাচ ছিল, মানে এজে স্টাইলস আর ডমিনিক পুরো হেড টু হেড গেছে, পুরো 50-50 গেছে এই ম্যাচটাকে একটা ভালো ম্যাচ বানানোর জন্য। আর একটা মুহূর্তে দেখে মনে হচ্ছিল যে এজে স্টাইলস তো এই ম্যাচটা জিতেই যাবে। আর এই ম্যাচের সব থেকে ভালো মোমেন্ট তখন ছিল যখন আমরা দেখেছিলাম যে ডমিনিক একটা 619-এর জন্য যাচ্ছিল, আর সেই 619টাকে কাউন্টার করে এজে স্টাইলস একটা স্টাইলস ক্লাস মেরে দিয়েছিল। তো সেই সময়ও দেখে মনে হয়েছিল যে এজে স্টাইলস তো জিতেই গেল, কিন্তু সেখানেও ডমিনিক কিক আউট করে। এরকম অনেক ক্লোজ মানে কিক আউট এই ম্যাচে ছিল, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে সেটার পরে এজে স্টাইলস নিজের মোমেন্টামকে ধরতে চায়, আর এজে স্টাইলস ভাবে যে এবার তো ডমিনিককে শেষ করতেই হবে। আর যখন এজে স্টাইলস তার ওই উপর থেকে ফিনোমিনাল ফোরামের জন্য যাচ্ছিল, সেই সময় আমরা দেখতে পাই রেফারির নজর থাকে ডমিনিকের উপর, আর পেছন থেকে আমাদের অ্যাল গ্রান্ডে আমেরিকানো চলে আসে আর এজে স্টাইলসকে আর ফিনোমিনাল ফোরাম মারতে দেয় না। উল্টে শুধু তাই নয়, তার মাথায় সে লোহার প্লেট লাগিয়ে এজে স্টাইলসকে সে একটা হেডবাটও মারে, যার ফলে এজে স্টাইলসের অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপর ডমিনিক মানে এডি গুরেরোকে ট্রিবিউট দিয়ে তার যে ফিনিশার মানে সেই ফক্স স্প্ল্যাশ সেটা মেরে দেয় এজে স্টাইলসের উপর, আর তারপর এজে স্টাইলসকে পিন করে সে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নেয় উইথ দ্য হেল্প অফ এল গ্রান্ডে আমেরিকানো। মানে এজে স্টাইলসের এখনও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়া হয় না। আমি শুধু ইমেজিন করছি সেই মোমেন্টটা যদি এই ফ্রান্সের ক্রাউডের সামনে এজে স্টাইলস চ্যাম্পিয়ন হয়ে যেত। আর আমার ভেতরকার একটা ফ্যান চাইছিল যাতে এজে স্টাইলস এখানে ডমিনিককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু কী আর করা যাবে। মানে যদিও জানি যে কেন এখানে ডমিনিক চ্যাম্পিয়নশিপ রিটেন করেছে, মানে এখনও এজে স্টাইলসের চেসটাকে ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কোথাও না কোথাও যেন মনে হচ্ছিল এখানে হয়তো এজে স্টাইলস জিতে যেতেও পারতো, বা এজে স্টাইলস জিতে গেলে একটু ভালো হতো, মানে ভেতরের ফ্যান সেটা বলছে। কিন্তু যাই হোক, সেটা আর হয় না। আর এজে স্টাইলসকে এখন অপেক্ষা করতে হবে নতুন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর আপাতত এল গ্র্যান্ডে আমেরিকানোর সমস্যাটাকেও মেটাতে হবে। কিন্তু ডমিনিকের জন্য ভালো কথা যে তার রিং সাইডে ফিন ব্যালার আর জেরি ম্যাকডোনাল্ড না থাকলেও, লিভ মর্গান না থাকলেও, সে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এজে স্টাইলসের সামনে আবার ডিফেন্ড করে নিয়েছে। তো দেখা যাক এই ফিউডটা কোন দিকে যায়। কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং ফিউড এটা কিন্তু ইন্টারেস্টিং ফিউড, এটা তোমাদেরকে মানতে হবে। এছাড়া আজকে রতে পল হেমান আর রোমান রিংসের হেলথ আপডেটও দেওয়া হয়। পল হেমানকে বলা হয় যে তার ভোকাল কর্ডে কিছু সমস্যা হয়েছে আর কি, মানে যেহেতু রোমান রিংস তাকে চোখ করে দিয়েছিল, তো পল হেমান সেই ইঞ্জুরিতে ভুগছে। আর রোমান রিংসের জন্য বলা হয় রোমান রিংসের মাল্টিপল রিব আর কি ভেঙে গেছে, মানে বুকের হাড় ভেঙে গেছে, সেই কারণে রোমান রিংসও এখন একটা ইনডেফিনিট টাইমের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে। তো ডাব্লিউডাব্লিউতে এটা হেলথ আপডেট দিয়েছে, কিন্তু আমরা সবাই জানি এই সব কিছুই না, রোমান রিংস যাচ্ছে সিনেমার শুটিং করতে, তো সেটা হলো আসল কথা। কিন্তু সেটা বড় কথা না, এবার বড় কথায় আসা যাক, যেটা হচ্ছে আজকে রয়ের সব থেকে বড় সেগমেন্ট, যেটা ডাব্লিউডাব্লিউর ফিউচারকেও ডিফাইন করতে পারে, আর সেটা হলো সিএম পাঙ্ক আর বেকি লিঞ্চের সেগমেন্ট। তো যেমন ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে পুরো রতে আমরা দেখছিলাম যে সিএম পাঙ্ক সেথ রলেন্সের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অ্যাডাম পিয়ার্স তাকে বলেছিল যে সেথ রলেন্স আজকে এই বিল্ডিংয়ে ঢুকতে পারবে না, তারা সেথ রলেন্সের আসার সমস্ত রাস্তা আটকে রেখেছে, আর যদি আসেও তো সিএম পাঙ্কের সামনে দিয়ে আসতে হবে। কিন্তু একটা সময় অ্যাডাম পিয়ার্স এসে সিএম পাঙ্ককে জানায়, যখন সিএম পাঙ্ক আর কি রিয়া রিপ্লির সাথে একটু কথাবার্তা বলছিল, সেই সময় অ্যাডাম পিয়ার্স জানায় যে সেথ রলেন্স অলরেডি বিল্ডিংয়ে প্রবেশ করে ফেলেছে। তো সিএম পাঙ্ক বলে কীভাবে করলো, তুমি যে বলেছিলে যে সে করতে পারবে না। অ্যাডাম পিয়ার্স বলে আমি অত শত জানি না, কিন্তু হ্যাঁ সেথ রলেন্স বিল্ডিংয়ে আছে, এটাই আমি তোমাকে জানাতে এলাম। তো সিএম পাঙ্ক বলে ঠিক আছে, এবার বাকিটা আমি দেখে নিচ্ছি। তো তারপর সিএম পাঙ্ক বেরিয়ে আসে একটা প্রোমোর জন্য আর কি, মানে সেথ রলেন্সকে কল আউট করার জন্য। আর তারপর সিএম পাঙ্ক রিংয়ে এসে সেথ রলেন্সকে কল আউটও করে, কিন্তু সেথ রলেন্সকে যখন সে বলে যে তোর যদি আমাকে কিছু বলার থাকে, আর তোর আর আমার এই যে ঝামেলাটা, এইটা তো জন্মান্তর চলবে, এটা কখনো শেষ হওয়ার না। তো আমি চাই তোর আমাকে যা বলার আছে, বা তোর যদি কিছু বলার থাকে আমাকে, সেটা তুই আমার সামনে এসে ম্যান টু ম্যান বল। কিন্তু ম্যান টু ম্যান বলতে সেখানে সেথ রলেন্সের থিম সং তো বাজে, কিন্তু সেথ রলেন্স না বেরিয়ে যায় দ্য ম্যান, মানে বেরিয়ে আসে দ্য ম্যান বেকি লিঞ্চ। আর সিএম পাঙ্ক এই ম্যানের আশা তো অবশ্যই করেনি, তো বেকি লিঞ্চও এসে বলে আচ্ছা তুই এই ম্যানের আশা তো নিশ্চয়ই করিসনি। তারপর সিএম পাঙ্ক বলে যে মানে তখন মানে আর কি বেকি লিঞ্চ বলে সিএম পাঙ্ককে যে তোর কি মনে হয় আমাদের ফ্যামিলিতে শুধু সেথ রলেন্সই এমন যার লাইফকে কিনা তুই হেল করে রেখে দিয়েছিস। তখন সিএম পাঙ্ক বলে যে তোর মনে হয় আমি তোর ফ্যামিলির সম্পর্কে কেয়ার করি, এই বলে সিএম পাঙ্ক আরও কিছু বলতো, কিন্তু সিএম পাঙ্ক বলে আমি জানি এটা কোথায় আলটিমেটলি যাবে, তো আমি এসব করতে চাই না, আমি এসবের থেকে মানে আমি এসবের মধ্যে থাকতেই চাই না বেসিক্যালি। তো এই বলে সিএম পাঙ্ক সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বেকি লিঞ্চ তাকে আটকে দেয়। আর বেকি লিঞ্চ বলে তুই এইখানেই দাঁড়া, তোকে আমার সামনেই দাঁড়াতে হবে, তোকে আমার কথা শুনতে হবে আমি এখানে কি বলতে চাইছি।
তো তারপর বেকি লিঞ্চ আর কি নিজেরা সেথ রলিন্সের প্রশংসা করতে থাকে যে কীভাবে তারা এই ইন্ডাস্ট্রিটার জন্য এত কাজ করেছে যেটা সিএম পাঙ্ক কখনো কল্পনাই করতে পারে না। আর এই যে অডিয়েন্স এরা বেকি লিঞ্চের ম্যাচের মাঝখানেও সবসময় সিএম পাঙ্কের নাম চ্যান্ট করতো, সেটা বোঝানোর জন্য যে তারা বেকি লিঞ্চের কেয়ার করে না। আর এই অডিয়েন্সের কী মনে হয় যে এই অডিয়েন্সকে বেকি লিঞ্চ ক্ষমা করে দেবে? কেন? কারণ এই অডিয়েন্স নাকি তাকে রাসেলমেনিয়ার মেইন ইভেন্টের সুযোগ করে দিয়েছিল যাওয়ার। বেকি লিঞ্চ বলে এরা আমাকে কোনো সুযোগ করে দেয়নি, আমি নিজের সুযোগকে আর্ন করেছিলাম রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করার জন্য। আর তারপর তারা বলে যে কিভাবে সে আর তার হাজব্যান্ড মানে সেথ রলিন্স এই কোম্পানির জন্য অনেক বেশি কাজ করেছে, এই কোম্পানি আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটার পেছনে তাদের কত বড় হাত আছে, তো এই কোম্পানির জন্য সিএম পাঙ্কের থেকে তারা বেশি ভ্যালুয়েবল, এইসব বলে আর কি নিজেদের প্রশংসা করতে থাকে। আর তারপর সিএম পাঙ্ককে বলে যে এই কোম্পানি থেকে যেন সিএম পাঙ্ক চলে যায়, এই কোম্পানি থেকে সিএম পাঙ্ক চলে গেলেই ভালো হবে, কারণ বেকি লিঞ্চ আর সেথ রলিন্স কখনোই সিএম পাঙ্ক এই কোম্পানিতে দেখতে চায় না। আর সিএম পাঙ্কের থেকে সেথ রলিন্স সব দিকেই ভালো, সেথ রলিন্সের মধ্যে বডি আছে, সেথ রলিন্সকে দেখতে হ্যান্ডসাম, মানে সব দিক থেকে সেথ রলিন্সকে আর কি মানে বাড়িয়ে চাড়িয়ে দেখায় সিএম পাঙ্কের থেকে। আর সিএম পাঙ্ক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, আর সেই সময় সবাই মানে সার ডা এফ অফ মানে এই চ্যান্ট করতে থাকে বাইরে থেকে, আর সেটা শুনেই আর কি সিএম পাঙ্ক হাসছিল। কিন্তু আর একটা ইন্টারেস্টিং চ্যান্ট যেটা এই সেগমেন্টের মাঝখানে হচ্ছিল সেটা হচ্ছে এ জে লির চ্যান্ট। আর তখন বেকি লিঞ্চ প্রথমে তো এই চ্যান্টটাকে মানে অ্যাড্রেস করে আর বলে যে তোরা যা চ্যান্ট করছিস সেই কোম্পানিতে কাজই করে না, আর তোরা প্রত্যেকবারই এটা করিস যারা কিনা এই কোম্পানিতে কাজ করে না তোরা সবসময় তার জন্য চ্যান্ট করতে থাকিস। তো সিএম পাঙ্ক বলে যে এরা আমার চ্যান্ট করে যখন আমি রিংয়ে থাকি বা আমি রিংয়ে না থাকি, আমি বাইরে ক্যাটারিং করলেও তারা আমার চ্যান্ট করে, আমি কোম্পানিতে থাকলেও তারা আমার চ্যান্ট করে, আমি কোম্পানিতে না থাকলেও তারা আমার চ্যান্ট করে, আমি যখন চ্যাম্পিয়ন হই তখনও তারা আমার নাম চ্যান্ট করে, আমি যখন চ্যাম্পিয়ন থাকি না সেই সময়ও তারা আমার নাম চ্যান্ট করে। আমার নামটা এতটাই বড় কারণ আমি হলাম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর এটাই আমার কিছু করার নেই। আর তুই বলছিস না তোর আর তোর হাজব্যান্ড নাকি মানে এই কোম্পানির জন্য অনেক কিছু করেছিস, কিন্তু আমার এই বন্ধুরা যারা এই প্যারিসে আছে তারা শুধু আমার নাম চ্যান্ট করে তা কিন্তু না, আমি প্যারিস বাদও আজ অব্দি যেই জায়গায় গেছি সব জায়গায় আমার নামকে চ্যান্ট করা হয়েছে, কিন্তু সেসব জায়গায় কিন্তু আমি তোকে আর তোর হাজব্যান্ডকে এই প্লাস্টিক বেল্টগুলোর সাথে দেখতে পাইনি। আর তাও তোরা বলবি যে তোরা কিনা এই কোম্পানির ফিউচার আর তোরা এই কোম্পানির জন্য অনেক বেশি কিছু করেছিস। তো এই বলে তখন আমরা দেখতে পাই যে সেখানে সেথ রলিন্স বেরিয়ে আসে, মানে সেথ রলিন্স অ্যাকচুয়ালি বেরিয়ে আসে। তারপর তখন সেথ রলিন্স সিএম পাঙ্ককে বলে হে সিএম পাঙ্ক, তোর যদি কিছু বলার থাকে তাহলে তুই আমার সামনে এসে আমাকে সেটা বল না, আমার সামনে চলে আয় যদি তোর কিছু বলার থাকে। এই বলে সিএম পাঙ্ককে সে কল আউট করে। তো সিএম পাঙ্ক সেথ রলিন্সের সামনে যেতে চায় কিন্তু বেকি লিঞ্চ প্রত্যেকবারই তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। তো তারপর আর কি যখন বেকি লিঞ্চকে টপকে সিএম পাঙ্ক সেখানে যেতেও যায় তখন সেখান থেকে মানে সেথ রলিন্স চলে যায়। আর এমনিও তো সিএম পাঙ্ক বেকি লিঞ্চকে বলেইছিল, মানে বেকি লিঞ্চ এই যে সেথ রলিন্সের এত প্রশংসা করছিল না, সিএম পাঙ্ক বেকি লিঞ্চকে বলেছিল যে তোর বর আর কিছু না, তোর বর হলো একটা কাওয়ার্ড, মানে তোর বর একটা ভীতু, সে পল হেমনের পেছনে লুকিয়ে থাকে, সে ব্রনসন রিডের পেছনে লুকিয়ে থাকে, সে ব্রন ব্রিকারের পেছনে লুকিয়ে থাকে, আর এখন তো সে তার ওয়াইফের পেছনে লুকিয়ে থাকে। আর তারপর সিএম পাঙ্ক বেকি লিঞ্চের উদ্দেশ্যে এটাও বলেছিল যে আমি তোকে শুধু একজনের ওয়াইফ বলে মানে ডিফাইন করতে চাই না, কারণ আমি জানি তুই একটা ট্যালেন্টেড পারসন, তুই একটা চ্যাম্পিয়ন আর তুই একটা ভালো অ্যাথলিট, কিন্তু তোর টেস্ট একটু বাজে আর সেই কারণে তুই একটা বামকে বিয়ে করেছিস। তো আমরা দেখতে পাই যখন আর কি সেথ রলিন্স সেখান থেকে বেরিয়ে যায় তখন সিএম পাঙ্ক যখন বেকি লিঞ্চের দিকে ঘোরে তখন বেকি লিঞ্চ সিএম পাঙ্ককে পরপর থাপ্পড় মারতে থাকে, আর মানে থাপ্পড় মারছিল আর এমন হাবভাব করছিল যে বেকি লিঞ্চ পুরো পাগল হয়ে গেছে। তো সিএম পাঙ্ক তারপর বেকি লিঞ্চকে বলে, মানে বেকি লিঞ্চ তার আগে সিএম পাঙ্ককে বলে যে তোর যদি কিছু করার থাকে তুই করে দেখা, আমি তো তোর সামনে দাঁড়িয়েছি, কর দেখি কিছু করার থাকলে। তখন সিএম পাঙ্ক একটা কথা বলে যে সেথ রলিন্স আমার উপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করায় সেও পস্তাবে, আর এই যে তুই আমার গায়ে হাত তুলছিস না, তুই আমাকে থাপ্পড় মারলি, এটার জন্য তুইও পস্তাবি। এই বলে সিএম পাঙ্ক সেখান থেকে বেরিয়ে যায়, আর বেকি লিঞ্চ বলতে থাকে যে হ্যাঁ আমি তো এখনই পস্তাচ্ছি, তোর ঘাম আমার হাতে লেগে গেছে, ইয়াক ছি, তুই এখান থেকে চলে যা, তুই রিটায়ার হয়ে যা, তুই একদম বেরিয়ে যা, তোর এখানে আর দরকার নেই, তুই যখন মানে ব্যাক স্টেজে যাবি এখান থেকে সোজা হেঁটেই কোম্পানি ছেড়েই বেরিয়ে যা তুই, এসব বলতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই যখন সিএম পাঙ্ক ব্যাক স্টেজে যায় তখন অ্যাডাম পিয়ার্সকে সে জিজ্ঞাসা করে যে সেথ রলিন্স কোথায়। অ্যাডাম পিয়ার্স বলে সেথ রলিন্স বেরিয়ে গেছে। বলে কী করে বেরিয়ে গেল, কোথায় বেরিয়ে গেল? বলছে ঠিক আছে তুই এত উত্তেজিত হোস না, মানে অ্যাডাম পিয়ার্স বলে সিএম পাঙ্ককে যে তুই এত উত্তেজিত হোস না, সেথ রলিন্স থাকবে নেক্সট মানডেতে, সে উপস্থিত থাকবে, তখন তোর যা বলার ওকে বলে নিস। তখন সিএম পাঙ্ক অ্যাডাম পিয়ার্সকে জিজ্ঞাসা করে আচ্ছা এই উইকের স্ম্যাকডাউন যেন কোথা থেকে হবে? অ্যাডাম পিয়ার্স বলে শিকাগো থেকে, হোম সুইট হোম। কিন্তু কেন? তখন সিএম পাঙ্কের মুখে একটা হাসি দেখা যায় আর সিএম পাঙ্ক বলে ট্রিমেন্ডাস। তো এইখান থেকেই একটা হিন্ট দিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউই যে শিকাগোতে
কে আসতে চলেছে, আর বেকি লিঞ্চ কেন সিএম পাঙ্ককে থাপ্পড় মেরে পস্তাবে, আর এইসবের পেছনে একজনই আছে, আর এবার যদি সে না আসে এবার আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হব। সে হলো ওয়ান অ্যান্ড অনলি দ্য ওয়াইফ অফ সিএম পাঙ্ক, এ জে লি। আর এখান থেকে এজে লি রিটার্ন প্রায় কনফার্ম হয়ে গেছে 99.99%। আর আমি তোমাদের এটা বলে রাখতে পারি, এই স্ম্যাকডাউন যেটা শিকাগো থেকে হবে, যেখানে জন সিনাও আসতে চলেছে তার লাস্ট অ্যাপিয়ারেন্সের জন্য, সেইখানে কিছু একটা হতে চলেছে, আর সেইখানেই সম্ভবত এ জে লির ডাব্লিউডাব্লিউই রিটার্নও হতে চলেছে, এটা আমার গাট ফিলিং বলছে। আর এবার যদি এটা না হয়, মানে খুব কম ঘটনাই এমন ঘটে যেটা মানে কিছুটা সিউরিটি দিয়ে বলা যায়, আর এটাও সেরকমই একটা ঘটনা। আর এরপরও যদি এজে লির রিটার্ন ডাব্লিউডাব্লিউতে না হয়, তাহলে তোমাদের মতো আমিও খুব ডিসঅ্যাপয়েন্টেড হব। তো অ্যাকচুয়ালি স্টেজ সেট হয়ে গেছে এজিলির রিটার্নের জন্য, এখন শুধু ঘটনাটা ঘটাই বাকি। আর সেই জন্য আমাদের শুধু চোখ রাখতে হবে এই উইকের স্ম্যাকডাউনে, যেটা হতে চলেছে শিকাগো থেকে। তো চলো আমরা সেটার জন্য অপেক্ষা করে নেবো আর একটু, কারণ এই তো এই সপ্তাহেরই কথা, আর তো কয়েকটা দিন। আর বাকি আজকে রয়ে এইগুলোই ছিল মেন কিছু জিনিস, আর এজেলির রিটার্নকেও এইভাবেই আর কি পুরো স্টেজ সেট করে টিজ করে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কে পস্তায়, বেকি লিঞ্চ নাকি সিএম পাঙ্ক নাকি সেথ রলিন্স, কে পস্তায় সেটাও দেখা যাবে। কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে ওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর কমেন্ট করতে গেলে কমেন্ট সেকশনকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেটাকেও অবশ্যই ক্লিক করে দিয়ে যাও, তাতে চ্যানেলের একটু সুবিধা হয়। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।